আজ আমার পরীক্ষা নেই, তুমি ভাইয়াকে বলে বাড়ি থেকে আমাকে বাইরে নিয়ে যাবে, মানে যাবেই। নিশার এহেন আবদার শুনে ফোনের ওপাশ থেকে স্বার্থ শান্ত কণ্ঠে বলল, সোনা, তোর না পরীক্ষা চলছে, এই সময়ে বাইরে ঘুরঘুর করলে পড়বে কেবল। আমার বাড়িতে ভালো লাগছে না, আমি আসব। নিশা কিছুক্ষণ চুপ থেকে বলল, সত্যি আসবে? স্বার্থ মুচকি হেসে বলল, অবশ্যই আসব জান, কিন্তু এখন তো একটু ঘুমাতে দে, মাত্র ভোর হলো। নিশা কল কেটে দিয়ে চোখ বন্ধ করল বালিশে মাথা রেখে। আজকে আর কালকে তার পরীক্ষা নেই, বেচারি পড়ার চাপে পাগল হয়ে যাচ্ছে। প্রেম বাড়িতে থাকলে তো ঘণ্টার পর ঘণ্টা তার ঘরে এসেই বসে থাকে, না পড়েও উপায় থাকে না। সকাল 7টার দিকে নিধি ফ্রেশ হয়ে নিচে নেমেছে। প্রেম ঘুমাচ্ছে, কালকে রাত 3টায় ফিরেছে সে হসপিটাল থেকে। ক্লান্ত চোখ খুলে রাখা অসম্ভব। নিচে নুসরাত হাঁটাহাঁটি করছে, ঘুম না হওয়ায় চোখের নিচে কালি পড়েছে তার। পেট উঁচিয়ে হাঁটতে বেশ কষ্ট হয়, অথচ পেট আরও বড় হবে। সে দীর্ঘ শ্বাস ফেলে রান্নাঘরে উকি দিয়ে বলল, আম্মু, বাবা কি ঘুম থেকে ওঠেনি? বেহরুজ বেগম ভেতর থেকে বললেন, হ্যাঁ, কেন, কি হয়েছে? এমনি, চা দাও, বাবাকে দিয়ে আসি। এই শরীর নিয়ে এত লাফাতে হবে না তোর। নুসরাত জোর করেই চা বানিয়ে বাবার ঘরের দরজায় নক করল। ভেতর থেকে মাশফিকর চৌধুরী ভেতরে আসতে বললেন। নুসরাত গুটি গুটি পায়ে বাবার নিকট এগিয়ে গিয়ে চায়ের কাপ বাড়িয়ে দিল। মাশফিক চৌধুরী বিছানায় হেলান দিয়ে ফোনে কিছু দেখছিলেন। নুসরাতকে দেখে বললেন, তুই আবার কষ্ট করে এলি কেন? নুসরাত মুচকি হেসে বাবার পায়ের কাছে পা উঠিয়ে বসল, বলল, তুমি এত ব্যস্ত থাকো বাবা যে তোমার সাথে ঠিকমতো কথাই হয় না। অফিসে এত চাপ, কি করে সময় দেব মা? তোমার তো বয়স হচ্ছে বাবা, এখন একটু রেস্ট নাও। মাশফিক চৌধুরী দীর্ঘ শ্বাস ফেলে বললেন, অর্ণ তো দেশে থাকে না, না হলে ওর উপর সব দায়িত্ব দিয়ে একটু রেস্ট নিতে পারতাম। নুসরাত চাপা শ্বাস ফেলল। বাবার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল। এটা সে মাঝে মধ্যেই করে। আগে বাবার সাথে কত গল্প করেছে, ঘুরতে গেছে, কিন্তু বিয়ের পর সব বদলে গেছে। সকালের মিষ্টি আলোয় অর্ণর ঘরখানা আজ আলাদা রকম রঙে রঙিন হয়েছে। কাল রাতের বারান্দার ঘনিষ্ঠ মুহূর্ত যেন এখনও বাতাসে ঝুলে আছে। এখন অর্ণর ঘরের পরিবেশ যেন ভিন্ন রকম, নরম সকালের আলোয় আরও উজ্জ্বল। অর্ণর উন্মুক্ত বুকের ওপর কায়ানাত বিড়ালছানার মতো গুটিয়ে আছে মুঠোফোন হাতে নিয়ে। অর্ণ গম্ভীর চেহারায় কি যেন ঘাটাঘাটি করছে। এক হাতে ফোন, অন্য হাতে কিশোরী বউকে আঁকড়ে রেখেছে সে। কায়ানাত অর্ধেক ঘুমের ঘোরে পিটপিট করে চোখ খুলল। তারপর বুঝতে পারল কি অবস্থায় আছে সে। অর্ণর বুকে মাথা দিয়ে শুয়ে থাকা নিজেকে দেখে লজ্জায় শরীরটাকে সামান্য সরিয়ে নিতে চাইল। শরীর ব্যথায় সরতে পারল না। অর্ণ ভ্রু কুচকে গলা নামিয়ে বলল, কি হলো? কায়নাত মৃদুস্বরে বলল, লজ্জা লাগে। অর্ণ নিঃশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করে বলল, লজ্জা লাগলে রাতেই লাগার কথা ছিল, এখন তো সকাল। কায়নাত লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। অর্ণ ফোনটা পাশে রেখে দুহাত শক্ত করে ওকে জড়িয়ে ধরল। আর একটু ঘুমান, আমি আছি। কায়নাত চোখ বুজেই হাসল। অর্ণর বুকের ভেতর সেই হাসি ছুরির মতো বিঁধল। তার গম্ভীর ঠোঁটে কোনো শব্দ নেই, অথচ ভেতরে ভেতরে এক অদ্ভুত তৃপ্তি ছড়িয়ে গেল। অর্ণ কায়নাতের কানের কাছে ফিসফিস করে বলল, আপনি অনেক সুন্দর। কান গরম হয়ে এলো লজ্জায়। অর্ণর শরীরের সাথে আরও বেশি চেপে গেল। অর্ণর ঠোঁটে গম্ভীর ভঙ্গিতে একটুখানি বাঁকা হাসি ফুটল। কায়নাতকে আরও লজ্জা দিতে সে মৃদু গলায় বলল, আপনি জানেন কাল রাতে কতবার আমার নাম ধরে ডেকেছেন? কায়নাত ভীষণ লজ্জায় চোখ মুছে নিয়ে মুখ ঘুরিয়ে নিল। শরীরের ব্যথায় নড়তে গিয়েই মুখ থেকে চাপা গোঙানি বেরিয়ে গেল। অর্ণর চোখ মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা খেলে গেল। কায়নাতকে আস্তে করে সোজা করল। তারপর বেডসাইডের টেবিলের ওপর রাখা হালকা সাদা চাদরটা টেনে নিয়ে কায়নাতের উন্মুক্ত শরীর ঢেকে দিল। অর্ণ দু হাত দিয়ে বউকে কোলে তুলতেই কায়নাত আতকে উঠে বলল, কোথায় নিচ্ছেন? ওয়াশরুমে। কায়নাত মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল। লাজভরা কণ্ঠে আর কোনো প্রতিবাদ করল না। অর্ণ তাকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকল। দুজনেই একসাথে ধুয়ে মুছে গোসল করে বের হলো কিছুক্ষণ পর। ঘরে ফিরে এসে অর্ণ কায়নাতকে বিছানায় আস্তে করে বসিয়ে দিল। চাদরে মোড়া কিশোরী বউয়ের ভেজা চুল কাঁধ বেয়ে গড়িয়ে পড়ছে। কায়নাতের শরীর কাঁপছে হালকা ঠান্ডায়। অর্ণ সোজা বারান্দা থেকে তোয়ালে নিয়ে এলো। গম্ভীর মুখে তোয়ালেটা হাতে নিয়ে বসে পড়ল কায়নাতের পাশে। চুপচাপ থাকুন বলেই যত্ন করে তার লম্বা ভেজা চুল মুছে দিতে শুরু করল।
তোয়ালের ছোঁয়ায় কায়নাত চোখ নামিয়ে রাখল। শরীরের প্রতিটি স্নায়ুতে কেমন অদ্ভুত শিরশিরানি ছড়িয়ে যাচ্ছে। অর্ণ ধীরে ধীরে প্রতিটি ভেজা গোছা আলতো হাতে মুছে দিচ্ছে। মাঝে মধ্যে আঙুল ছুঁয়ে যাচ্ছে কায়নাতের গলা আর কানের পাশ দিয়ে। কায়নাত লজ্জায় লাল হয়ে যাচ্ছে, অথচ কিছু বলতে পারছে না। অর্ণ তোয়ালে দিয়ে শেষ ভেজা চুলটুকু মুছে দিয়ে কায়নাতের কপালে আলতো ছোঁয়া দিল। গম্ভীর কণ্ঠে বলল, আপনি বিশ্রাম নিন, আমি বাইরে থেকে একটু আসছি। অর্ণ ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কায়নাত কিছুক্ষণ পর উঠে আয়নার সামনে দাঁড়িয়ে দেখল গায়ে জায়গায় জায়গায় কালচে দাগ, তার স্বামীর দেয়া উপহার। একদিন অর্ণ বলেছিল, বউ হিসেবে মানিনি বলেই তো এখনও আপনি আমার ঘরে আছেন ম্যাডাম, কারণ যেদিন আপনাকে সত্যি বউ হিসেবে মেনে নেব সেদিন আপনি অন্য কারো কথা ভাবতেও পারবেন না। ঠিক আয়নায় চোখ রাখলে আমার ছায়া ছাড়া কিছুই দেখবেন না। কথাখানা স্মরণ হতেই লাজুক হাসল সে। প্রায় আধ ঘন্টা পর অর্ণ ফিরে এলো, হাতে ছোট একটা ব্যাগ। কায়নাত অর্ধেক চোখ খুলে তাকিয়ে দেখল। অর্ণ কায়নাতের দিকে তাকিয়ে দেখল কিশোরী বউ মিটিমিটি হাসছে। অর্ণ হতবাক হয়ে বলল, তোমাকে দেখে তো আমার নিজেরই শরম করছে, তোমার করছে না? কায়নাত স্বাভাবিকভাবে মাথা নাড়িয়ে বলল, শরম আবার কি জিনিস, শরম পাবো কোন দুঃখে? সে মাথা ঝাঁকিয়ে ব্যাগটা টেবিলের ওপর রেখে ভিতর থেকে কিছু ওষুধ বের করল। কায়নাত উঠে বসল। অর্ণ ওষুধগুলো তার সামনে বাড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, খাবার খেয়ে এগুলো খেয়ে নিবেন চুপচাপ। কায়নাত ওষুধগুলোর দিকে তাকালো, চোখের পাতা কেঁপে উঠল যেন। শুকনো ঢোক গিলে বলল, আমি এগুলো খাবো না। অর্ণ অবাক হয়ে ভ্রু কুচকাল। কেন খাবেন না? কায়নাত নিচু স্বরে বলল, আমি জানি এগুলো কিসের ওষুধ, জন্ম নিয়ন্ত্রণ পিল, আমি খাবো না এসব। অর্ণর চোখ গাঢ় গম্ভীর হয়ে উঠল। ঠোঁট শক্ত করে এক মুহূর্ত তাকিয়ে রইল কায়নাতের দিকে। কায়নাতের পাশে এসে বসল সে। গম্ভীর মুখে কায়নাতকে টেনে নিজের কাছে নিয়ে এলো। দুহাত দিয়ে তার সরু কাঁধ চেপে ধরে নিচু কণ্ঠে বলল, তুমি এখনো অনেক ছোট, তোমার শরীর এই বয়সে কোনো সন্তানের ভার নেয়ার জন্য প্রস্তুত নয়। বাচ্চা মানে শুধু মায়া নয়, দায়িত্ব। বাচ্চা গর্ভে ধারণ করতে গেলে আগে তোমাকে শক্ত হতে হবে। কিন্তু এটা কি পাপ না? আল্লাহ যদি দেন, আমি কি ঠেকাতে পারি? অর্ণ গভীর দৃষ্টি নিয়ে তাকালো ওর দিকে। ঠোঁট শক্ত করে রেখেছে, যেন ভেতরে একটা যুদ্ধ চলছে। আমি চাই না তুমি কষ্ট পাও, আমি চাই না তোমার শরীরের ওপর বাড়তি চাপ পড়ুক। এটা অনেক রিস্ক তোমার জন্য। কায়নাতের চোখ ভিজে উঠল পুরোটা, ঠোঁট কেঁপে উঠল খানিক। আপনি শুধু আমার কষ্টের কথা ভাবছেন, অথচ আপনার যে সন্তান নেয়ার আকাঙ্ক্ষা আছে তা তো অস্বীকার করছেন। অর্ণ চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কয়েক সেকেন্ড চুপ থেকে ওর চিবুকটা আলতো হাতে তুলে ধরল। আমার বয়স হয়েছে, বাচ্চা নেয়ার কিংবা একটা সংসার গড়ার ইচ্ছে থাকবে, এটা স্বাভাবিক নয় কি? কিন্তু তুমি তো এখনো বাচ্চা, বুঝতে পারছো আমার কথা? কায়নাত কেঁদে ফেলল নিঃশব্দে। চোখের জল গড়িয়ে নামল গাল বেয়ে। অর্ণ সে জল মুছে দিল আঙুলের ডগায়। কণ্ঠে গম্ভীর অথচ নরমতা মিলিয়ে বলল, আমাকে বিশ্বাস করো, কয়েক বছর পর যখন তোমার বয়স হবে, আমি নিজেই চাইব আমাদের সংসারে ছোট্ট একটা প্রাণ আসুক, কিন্তু এখন নয়। কায়নাত ঠোঁট চেপে ধরল, কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, এগুলো তুমি খাবে, আমি তোমার ভালোর জন্য বলছি, আমাদের ভালোর জন্য বলছি। সকালের খাবারের টেবিল ভরে উঠেছে পরিবারের সবার উপস্থিতিতে। বেহরুজ বেগম নিজে হাতে ডাল, ভাত, ভাজি তুলে দিচ্ছেন। নিধি, নুসরাত, নিশা সবাই উপস্থিত। অর্ণ এসে চুপচাপ নিজের জায়গায় বসল। কিছুক্ষণ পরেই কায়নাত নেমে এলো। গায়ে হালকা গোলাপি রঙের থ্রিপিস, মাথায় জড়ানো ওড়না, চোখে মুখে ভীষণ ক্লান্তির ছাপ। দুর্বল শরীর নিয়েও সে সোজা রান্নাঘরে ঢুকে বেহরুজ বেগমকে সাহায্য করতে শুরু করল। অর্ণুর চোখ এদিক ওদিক না ঘুরে বারবার গিয়ে ঠেকছে ওর মুখের দিকে। কায়নাতের ফ্যাকাশে চেহারা, হাঁটার ভঙ্গি, সবকিছুতেই দুর্বলতার ছাপ। খাওয়ার সময় হঠাৎ নিশা কৌতূহল ভরা চোখে জিজ্ঞেস করল, কায়নাত, তোমার কি শরীর খারাপ? মুখটা অমন কেন দেখাচ্ছে? কায়নাত ভরকে গিয়ে মাথা নাড়ল। না, তেমন কিছু হয়নি, হয়তো ঘুম ঠিক মতো হয়নি।
অর্ণ খাবার থামিয়ে স্থির চোখে তাকিয়ে রইল কায়নাতের দিকে। কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে সবকিছু পর্যবেক্ষণ করল। খাওয়া শেষ হলে সবাই নিজ নিজ ঘরে চলে গেল। কায়নাত আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ঘরে গিয়ে দরজা বন্ধ করল। টেবিলের ওপর রাখা ছোট ব্যাগ খুলল। ভেতরে ঔষধগুলো সাজানো। কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল ওষুধগুলোর দিকে। চোখের ভেতর জল চিকচিক করল। তারপর একে একে সব ট্যাবলেট বের করে আলমারির ভেতর কাপড়ের নিচে লুকিয়ে রাখল। সকাল 11টার দিকে সার্থ এলো বাড়িতে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজ প্রেম, অর্ণ, মাসফিক চৌধুরী কিংবা আদাল আর আয়মানকেও বাড়ি থেকে কোথাও যায়নি। আজ বাড়ি ভর্তি মানুষ। সার্থ ড্রয়িং রুম পেরিয়ে বাইকের চাবি আঙুলের মাঝে ঘোরাতে ঘোরাতে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ওপর থেকে প্রেমের গলা পেয়ে ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। প্রেম গলা ছেড়ে বলছে, বন্ধু, যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হাঁটা যায়, বুকটা ফাইটা যায়। সার্থ নাক ফুলিয়ে ফুসফুস করল। প্রেম একটা ফ্লাইং কিস ছুঁড়ে বলল, আমার বাচ্চাটা কেমন আছে জান? তোমাকে কি বেশি কষ্ট দিচ্ছে সে? আসো, কাছে আসো, একটু আদর করে দেই। সার্থ বাঁকা হেসে ওপরে উঠে এলো। প্রেমের একদম সামনে এসে কাঁধ জড়িয়ে ধরে বলল, চলো যান, আজকে তোমাকে একটু সময় দেই। অনেক দিন হয়ে গেল তোমার সাথে একান্ত সময় কাটানো হয় না। প্রেম মুচকি হেসে বলল, খেলার হলে বিয়ে করা হালাল বউয়ের সাথে খেলবো, তোমার সাথে খেলবো কেন? খেলবো না, যাও। খেলবি না মানে? এখন আমার মুড 100/100। তুই খেলবি, তোর বাপও খেলবে। প্রেম নাক ছিটকে দূরে সরে বলল, হবু শ্বশুরকে নিয়ে এসব দুষ্টু কথা বলতে তোমার লজ্জা লাগে না? তখন নিশা নিজের ঘর থেকে হেলে দুলে বের হলো। দুজনকে কথা বলতে দেখে এগিয়ে আসতেই সার্থ নিশার গলা জড়িয়ে ধরে বলল, তোমার ঘরে লুঙ্গি পরে আসবো আমি আজই। আমায় ধরে বলবে তুমি তোমায় ভালোবাসি। সাথে সাথে দৌড়ে গিয়ে ডেকে আনবো কাজী। বলো জান, তুমি কি রাজি?